এই বছর প্রায় 1.5 গুণ চা উৎপাদন বেড়েছে এবং চা রপ্তানি কমেছে, এবং ধারাবাহিক একটা হিসাব আমরা পেয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে 2024 সালে 46 কোটি টাকার চা রপ্তানি হয়েছে, কিন্তু পরের বছরই তা নেমেছে 38 কোটিতে এবং এরপরে তা আরও কমেছে। বলা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগে রপ্তানি নেমে এসেছে। কারণটা কি? আমি এর জবাব দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। স্বাধীনতার পরে আমাদের দেশে মোট চা উৎপাদন ছিল প্রায় 30 মিলিয়ন কেজি, যার মধ্যে আমাদের রপ্তানি দেশের কনজাম্পশন হতো আনুমানিক প্রায় 9 মিলিয়ন কেজি। তার মানে হচ্ছে 21 মিলিয়ন কেজি বা ক্লোজ টু 70% চা আমরা এক্সপোর্ট করতাম। আর এখন আমরা যদি গত বছরের হিসাব বলি, আনুমানিক আমাদের 95 মিলিয়ন কেজি চা প্রোডাকশন হয়েছে, ডোমেস্টিক কনজাম্পশন হয়েছে আমাদের 90 মিলিয়ন কেজি। তার মানে হচ্ছে 5 মিলিয়ন কেজি আমাদের সারপ্লাস ছিল। সো স্বাধীনতার পরে আমাদের 3টা পণ্য ছিল, মেইনলি রপ্তানি পণ্য। একটা হচ্ছে যে পাট, চামড়া এবং চা। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের এই 3টার মধ্যে কোনোটাই রপ্তানি তালিকায় নেই। এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা যদি চিন্তা করি ব্যবসায়িক আলোকে, যে আসলে আমরা কোথায় স্ট্যান্ড করছি। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যে অকশন প্রাইস যেগুলো আছে, সেখানে যে প্রাইস আছে চায়ের, সেই তুলনায় বাংলাদেশে ডোমেস্টিক মার্কেটে চায়ের দামটা বেশি। এবং সেই কারণে এখানে কিন্তু আমাদের একটা, যেটা বললাম যে স্বাধীনতা পড়েছিল 9 মিলিয়ন কনজাম্পশন, এখন হচ্ছে প্রায় 90 থেকে 95 মিলিয়ন ডোমেস্টিক কনজাম্পশন। এখানে একটা ব্যাপক বাজার বাড়ছে, সেইটার একটা বড়, সেই কারণেই আমাদের রপ্তানিটা কমে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চা এখন একটা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট। আমাদেরকে চিন্তা করতে হবে যে চাটা কি আমরা ডোমেস্টিক কনজাম্পশনে দিব নাকি এক্সপোর্ট করব। যখন আমরা এটাকে এক্সপোর্ট করব, আমরা কিন্তু ফরেন কারেন্সি পাচ্ছি শুধু, এবং ফরেন কারেন্সি স্বাধীনতার পরে আমাদের অপশন খুব লিমিটেড ছিল। এখন আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিরা আছেন, আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আছেন, এবং অন্যান্য টেকনোলজিক্যাল প্রোডাক্ট যেগুলো সেমিকন্ডাক্টর, ওগুলো আছেন। সো আমাদের কিন্তু অপশন অনেক বেড়ে গেছে, এবং এই চায়ের যে এক্সপোর্ট করার যে রিকোয়ারমেন্ট, সেটা অনেকটা কমে গেছে। আর ডোমেস্টিকে যদি আমরা চাটা সেল করি, এখানে কিন্তু একটা প্রচুর ভ্যালু অ্যাডিশন হচ্ছে। একটা উদাহরণ যদি আমি দেই, আমাদের দেশে অকশনে যে চাটা বিক্রি হয় 100 মিলিয়ন কেজি, তার ফ্লোর প্রাইস হিসাব করলে 245 টাকা যদি ফ্লোর প্রাইস ধরি, তাহলে প্রায় 2,500 কোটি টাকা আমরা চা সেল করি। সেই চায়ের মধ্যে 70% আমাদের চা সেল হয় হট টি স্টলে, 20% হাউস হোল্ড, 10% কর্পোরেট অফিসে। ওই যে 20 আর 10 30%, এখান থেকে কিন্তু আমাদের ভ্যালু অ্যাডিশন হয় না, এটা ডিরেক্টলি B2C, বিজনেস টু কনজিউমার। বাট ওই যে 70% যেটা হট টি স্টলে সেল হচ্ছে, সেটা কিন্তু B2B। ওইটার সাথে কিন্তু আপনার যারা চা খায়, বেশি কনজাম্পশন করে, আমাদের রাস্তার পাশে যেই টি স্টলগুলো আছে, ওখানে ওয়াকিং কাস্টমার আছে, আমাদের ডে লেবারার আছে, রিক্সাপুলার আছে, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই খাচ্ছে। তার সাথে কিন্তু শুধু ওনারা চা খাচ্ছেন না, এর সাথে আপনার বিস্কিট খাচ্ছে, অন্যান্য প্রোডাক্ট খাচ্ছে। সো কেউ যদি 10 টাকা দিয়ে 1 কাপ চা খান, তার সাথে কিন্তু উনি প্রায় আরও 30-40 টাকা দিয়ে অন্য খাবার খাচ্ছেন। সো এইটার কিন্তু কন্ট্রিবিউশন টু দ্য সার্কুলার ইকোনমি ম্যাসিভ। সো আমি যদি 100% চাটা এক্সপোর্ট করে দিতাম, তাহলে এই যে ইকোনমির যে সার্কুলার কন্ট্রিবিউশন ছিল, সেটা কিন্তু আমরা লুজ করছি। 100% আমরা এক্সপোর্ট না করলাম, কিন্তু আমরা একটা ভাগ করলাম যে আমরা দেশীয় কনজাম্পশনের জন্য এই ধরনের চা করব, বিদেশের একদম উচ্চ বাজার ধরার জন্য আমরা একটা উচ্চ মানের চা করব। এই যে এই ধরনের ভ্যারিয়েশন করে ইনকামটা বাড়ানো সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব। এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ওখানে যেমন শ্রীলঙ্কায় ডিফারেন্ট হাই গ্রোন, মিড গ্রোন, লো গ্রোন বলে, ওদের এনভায়রনমেন্টের জন্য ডিফারেন্ট ভ্যারাইটিস চা উৎপন্ন হয়। ডিলমা একটা খুব ভালো ব্র্যান্ড শ্রীলঙ্কায় আছে। ইন্ডিয়াতে দার্জিলিংয়ের অনেকগুলো ভালো ব্র্যান্ড আছে, যেগুলো ইউরোপ, আমেরিকাতে অনেক বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে বিক্রি হয়। বাংলাদেশে কিন্তু কোনো ব্র্যান্ড নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আপনি যেটা বললেন, খুব ভালো কথা বলেছেন, যে স্ট্র্যাটেজিক একটা জিনিস, যে আমি কতটুকু চা ডোমেস্টিক রাখবো, কতটুকু চা এক্সপোর্ট করব, এবং কোন চাটা আমাদেরকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট মার্কেট যদি আমরা বলি, আগে আমাদের পাকিস্তানে, আফগানিস্তানে, ইরানে এক্সপোর্ট হতো, এবং সেগুলো খুব বেশি ভালো চা এক্সপোর্ট হতো না। ওরা যেটা করতো, ওইটা ওদের যে আর্মি বা ডিফেন্সের লোকদেরকে আমাদের যেরকম রেশন আছে, ওরকম হিসাবে হয়তো ডিস্ট্রিবিউট করতো। তো আমরা যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট করতে পারি, করে যেমন বাটার, আমাদের এখানে তো অনেক ধরনের ফরেন ইনভেস্টমেন্ট আছে, তার পেমেন্ট অল্টারনেটিভ হিসেবে চাটাকে ইউজ করা যেতে পারে। এবং আমাদেরকে একটা স্পেশাল ক্যাটাগরি চা আমরা যদি জেনে নেই, সো আমাদের স্ট্র্যাটেজিক্যালি 2টা অবজেক্টিভ। একটা হচ্ছে ব্র্যান্ড ডেভেলপ করা, লং টার্মে আমাদেরকে যেতেই হবে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে, এবং সেখানে কিন্তু আমাদের রেভিনিউ অল্টারনেটিভ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে একটা। আর হচ্ছে লো কোয়ালিটি চা, যেগুলোর একটা আলাদা মার্কেট আছে। এই 2। বাট আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে টোটাল আমরা, যেমন আমাদের যে প্লান্টেশন বাড়ছে, আমাদের উৎপাদন বাড়ছে, সো এখন যে একটা গ্যাপ আছে 5-6 মিলিয়ন কেজি ও সারপ্লাস প্রোডাকশন হচ্ছে, সেটা হয়তো সামনের দিকে 10-15 মিলিয়ন কেজি হয়ে যাবে।
জি, আমরা অনেক সময় কফির ক্ষেত্রে দেখি যে নানা ধরনের ভ্যারিয়েশন অ্যাড করা হয়, নানা ধরনের ইয়ে করে এটার দামের এক ধরনের পার্থক্য তৈরি করা হয় এবং এটার মার্কেটিংটাও অনেক বেশি উন্নত। আমরা উপমহাদেশের মধ্যেই আসলে চাটা আমরা খুব বেশি উৎপাদন করি। সেক্ষেত্রে আমরা এই ধরনের ভ্যালিডেশন, এই ধরনের মার্কেটিং বা এই ধরনের প্রসেসে কেন যেতে পারছি না? আমাদের একটা বড় বটলনেক হচ্ছে যে আমাদের যারা প্রোডিউসার, আমি যদি টি ইন্ডাস্ট্রিটাকে একটু ভাগ করি, চাকে আমরা বলছি শিল্প, কিন্তু আমরা যদি পাট এবং চামড়ার কথা চিন্তা করি, ওখানে কিন্তু চাষিরাই এই পণ্যগুলো এনে ফ্যাক্টরিতে এসে দিয়ে যেত। বাট আমাদের এখানে যারা আমরা চা প্রডিউস করি 80% আমরা হচ্ছে ট্র্যাডিশনাল প্রডিউসার, যার এটা সিলেট এবং চিটগং, মেজরিটি সিলেট এবং চিটগংয়ে, 20% হচ্ছে প্লেন ল্যান্ড টি, যেটা হচ্ছে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের যে চা প্রোডাকশন, এই যে বিজনেস মডেল, সেটা কিন্তু চামড়া এবং পাটের মতো, এই যে চাষিরা উৎপাদন করে ফ্যাক্টরি গেটে এসে চাটা দিয়ে যায়, আর আমরা হচ্ছি পুরোটা এন্ড টু এন্ড আমাদের ট্র্যাডিশনাল যারা। সো আমাদের কিন্তু ওই ইনভেস্টমেন্ট অ্যাপেটাইট আমাদের নাই। আমাদের ইন্ডাস্ট্রিটা নানা কারণেই অনেক সমস্যা নিয়ে জর্জরিত, যার কারণে ওই ইনভেস্টমেন্ট অ্যাপেটাইট, ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো নাই। বাট এটা একটা শুরু হয়েছে অলরেডি, গ্রিন টি হচ্ছে, কিছু কিছু মশালা টি, ফ্লেভার টি শুরু হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, আমাদের যে কনজিউমার, ভোক্তা কিন্তু এখন চায়ের কোয়ালিটির উপর অনেক কনসাস, আগের থেকে অনেক কনসাস। ডিমান্ডও ওনারা চাচ্ছে যে আমরা ভালো চা দিই এবং ভ্যারাইটি চা দিই। জি, আপনি বলছিলেন যে নানা সমস্যায় এখনো জর্জরিত। আমরা সমস্যাগুলো আসলে কি? সরকারের এখানে মনোযোগের অভাব রয়েছে, নাকি আমরা যেমন একটা সময় আমরা বলতাম, ইভেন আমরাও পড়াশোনা করেছি, চা বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য এবং এই ধরনের ইয়ে ছিল, কিন্তু এখন কি সরকারের মনোযোগ চা থেকে অন্য কোথাও সরে গেছে এমন? চায়ের যে বিজনেস মডেলটা, এইটার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অনেকেই এই ব্যাপারটা জানেন না। বাংলাদেশে চা শিল্পটাই একমাত্র যেখানে আমরা আমাদের যে কমিউনিটি আছে বর্ডার বেল্টে থাকে, ওনাদেরকে আমরা গেটেড কমিউনিটির মতো একটা এনভায়রনমেন্ট ওনারা থাকে। সো এটা বেসিক্যালি স্টেট ইনসাইড এ স্টেট। সো ওখানে ওনাদের নিজস্ব একটা ডিসিপ্লিন আছে, নিজস্ব কমিটি আছে, ওদের স্বাস্থ্য, চিকিৎসা, লেখাপড়া এইগুলো আমরা দেখভাল করি। এবং এখানে আমরা কিন্তু ট্র্যাডিশনাল প্রডিউসাররা 8 মাস আমাদের রেভিনিউ অপরচুনিটি, বাট আমাদের এক্সপেন্স কিছু 12 মাস। সো আমার প্রোডাকশন হোক বা না হোক, আমরা কিন্তু ওটা বিয়ার করতে হয়। করোনার আগে আমি বলবো যে 2018 সাল পর্যন্ত ইন্ডাস্ট্রিটা একটা হেলদি ইন্ডাস্ট্রি ছিল। যে আপনি বলছিলেন আপনাদের আসলে ইনকামের সময় 8 মাস, তার মধ্যে 12 মাসই আপনাদের খরচ করতে হয় নানাভাবে। আমরা প্রসঙ্গটি তুলবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। ধন্যবাদ। জি, দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের চার রপ্তানি বাজার এবং কেন এটি ধীরে ধীরে কমে যাচ্ছে, এই প্রসঙ্গে একটা বিরতি নিয়ে ফিরছি। আরেকবার স্বাগত জানাচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ সাজান। আমরা সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় এই ন্যূনতম মজুরির একটা দাবি উঠছে এবং এই দাবিতে এক ধরনের আলোচনা হচ্ছে যে তারা একটা ভালো জীবনের জন্য ভালো মজুরি চায়। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের একজন ইম্পর্টেন্ট পার্টনার, আমি যদি টি ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার বলি, আমাদের প্রায় 20+ স্টেক হোল্ডার আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টনার হচ্ছে আমাদের শ্রমিকরা। এবং শ্রমিকের জীবনমান উন্নয়ন অবশ্যই খুবই জরুরি, এবং আমরাও এটা মনে করি, এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বিভিন্ন কর্মকার্য করে থাকি। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের শ্রমিক ইউনিয়ন নির্বাচিত প্রতিনিধির সাথে আমাদের চা সংসদ অ্যাসোসিয়েশনের এটা একটা অনেক দিন ধরে চলে আসা একটা নেগোসিয়েশন হয় 2 বছর পর পর। এর সাথে আমাদের বাংলাদেশ চা বোর্ড, আমাদের শ্রম মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ওনারা আছেন। তো এখানে যেহেতু এই জিনিসটা একটা আলোচনাধীন, তো এই কারণে এই বিষয়ে আমি এখন মন্তব্য করতে চাচ্ছি না, বিকজ এটা অনেক ওনারা সরকার একদম অ্যাক্টিভলি এবং আমাদের সর্বোচ্চ মহল থেকে, সরকারের সর্বোচ্চ মহল থেকে এই ইন্ডাস্ট্রিটাকে যাতে ঘোরানো যায় একটা প্রচেষ্টা চলছে। তো আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যেহেতু এটি একটি আলোচনাধীন অবস্থায় রয়েছে এবং এখানে সরকারের একেবারে ঊর্ধ্বতন পর্যায় থেকে এটি কাজ করা হচ্ছে, তাছাড়া আপনাদের এবং শ্রমিক নেতারাও সেখানে রয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। কিন্তু আপনি বলছিলেন যে আপনারা 12 মাস হচ্ছে গিয়ে আসলে ব্যয় করেন, কিন্তু আয় করেন হচ্ছে 8 মাস, এবং এই সময়টার মধ্যে আপনারা শ্রমিকদের নানা ধরনের দেখভাল করা
থেকে শুরু করে নানা ধরনের বিষয়টার সাথে যুক্ত, সেই প্রসঙ্গটি আপনি বিরতির আগে আলোচনা করছেন, সেটি একটু শুনতে চাই। আমি প্রথমে বলবো যে আমাদেরকে এই চা শিল্পটাকে একদম অন্যরকমভাবে দেখা উচিত এবং এইটা সম্পর্কে লোকজনের জানা উচিত। আমরা যখনই পেপার খুলি, যখনই কোনো আলোচনায় যাই, সব সময় একটা জিনিসে আলোচনায় আসে যে শ্রমিকরা অবহেলিত এবং মালিকরা প্রপার অ্যাটেনশন দিচ্ছে না। আসল ভিতরের ব্যাপারটা কি, এটা অনেকেই জানে না। প্রথম কথা হচ্ছে যে মালিকরা আসলে কোত্থেকে দিবে। আমরা যদি ইন্ডাস্ট্রির কথা বলি, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট চা, এর বাইরে কিন্তু চা বাগান মালিকদের আর কিছু নাই। আচ্ছা, আমাদের মার্কেট প্লেস হচ্ছে অকশন। আমাদের প্রোডাকশন ডিপেন্ড করে ওয়েদারের উপরে, প্রাইস ডিপেন্ড করে সাপ্লাই ডিমান্ডের উপরে। সো আজকে যদি আপনি একটা বিস্কিট ফ্যাক্টরি বলেন, কেউ যদি আপনার জার্মানি থেকে নতুন একটা প্রোডাকশন লাইন এনে দেয়, উনি কিন্তু ওভারনাইট উইদিন 6 মান্থস প্রোডাকশন ডাবল করে ফেলতে পারবে, রেভিনিউ ডাবল করে ফেলতে পারবে। আমাদের কিন্তু কস্ট বেস ফিক্সড, হুইচ ইজ ইনক্রিজিং এভরিডে। যেমন রিসেন্টলি আমাদের বিদ্যুতের খরচ প্রায় 20% বাড়িয়ে দেওয়া হলো, আমাদের তেলের খরচ বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু এই যেটা বলছিলাম যে চাকে সেপারেটলি দেখা উচিত, এই কারণে সার্কুলার ইকোনমিতে আমাদের ধরেন 1.5 লাখের মতো স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক আছে, তাদের পোষ্য মিলে 5 লাখ, এবং তাদের যে সারাউন্ডিং গ্রাম আছে সেখানে মিলে আরও 15-20 লাখ, এবং সব মিলে যদি আমি হিসাব করি যে চায়ের উপর নির্ভরশীল কমপক্ষে 1 কোটি লোক চায়ের উপর নির্ভরশীল, এবং এই 1 কোটি লোকের যে বিরাট একটা জীবনযাত্রা। আর হটটি স্টলে যেটা বললাম 70% চা বা 70 মিলিয়ন চা, এই 70 মিলিয়ন চায়ের উপর কিন্তু ভ্যাট হচ্ছে, ট্যাক্স হচ্ছে এবং অন্যান্য প্রোডাক্টও হচ্ছে। সো আপনি দেখবেন যে সার্কুলার ইকোনমিতে কয়েক লাখ কোটি টাকা এটার একটা অবদান আছে। আর তার কন্ট্রিবিউশনে আমরা প্রডিউসাররা মাত্র আমাদের প্রতি কাপ 10 টাকা যদি চা হয়, তার মধ্যে আমরা পাই 49 পয়সা। তো বেসিক্যালি আমাদের যদি 10 ইয়ার্স একটা লং টার্ম প্ল্যান করি, আমরাও চাই প্রডিউসার হিসেবে যে আমাদের যে চা বাগানের শ্রমিকরা আছে ওনারা অনেক পরিশ্রম করেন, ওনাদের পরবর্তী জেনারেশন আছে, তাদের অনেকে হয়তো ইন্ডাস্ট্রিতে থাকবে, অনেকে থাকবে না। তো এই মাস্টার একটা প্ল্যান করা দরকার যে 10 ইয়ার্স পর আমরা কোথায় দেখতে চাই, কিভাবে দেখতে চাই, সাপোর্ট কিভাবে। আমরা অনেক ধরনের ব্যবসায় নানা ধরনের নীতিমালা দেখি ব্যবসাকে সাস্টেনেবল করার জন্য, ব্যবসাকে আরও বেশি একদিকে আয় এবং শ্রমঘন যে শিল্পগুলা, সেইখানে আসলে একটা নীতিমালা থাকে। চায়ের ক্ষেত্রে কি সেটা আমাদের আছে? কত সালের আছে? চায়ের ক্ষেত্রে আছে, বাট সেটা একটু পুরনো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বছর ইলেকশনের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে মহোদয় আমাদের সাথে বসেছেন এবং আমাদের বিভিন্ন মন্ত্রী মহোদয় আমাদের সাথে বসেছেন। তো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা এখন সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, ব্যাংক লোন। প্রত্যেকটা চা বাগান, বিকজ আমাদের যেটা বলছিলাম যে 8 মাস আমাদের প্রোডাকশন, 12 মাস খরচ, তাহলে আমরা কীভাবে চলি? ক্রপ লোন দিয়ে চলি। আমাদের মেইন ব্যাংক ছিল কৃষি ব্যাংক, ও এছাড়াও আমরা বাইরের অন্যান্য বেসরকারি ব্যাংক থেকে আমরা ফাইন্যান্স নিয়ে থাকি। তো এই অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু আমাদের চা শিল্পের যারা বড় প্রডিউসার আছেন, দে আর সাফারার। তো আমি যেটা বলবো যে এই মডেলটা নিয়ে সরকারও কাজ করছেন, এবং যেটা হচ্ছে যে আমরা আশেপাশের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখতে পাচ্ছি যে 15% জায়গা যেখানে আপনার চা উৎপাদন হচ্ছে না, অন্য অল্টারনেটিভ ইনকাম সোর্সের জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানেও রেভিনিউ, সো আমাদের এখানে যে মডেল যেটা, আমাদের কিন্তু লাইফ লং এমপ্লয়মেন্ট, জেনারেশন আফটার জেনারেশন এমপ্লয়মেন্ট। একজন যদি শ্রমিক মারা যায়, তার পরিবারের একজন আমাদের এখানে কাজ করতে পারবে। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে কয়েকটা বাগান আছে, আমি যদি 2টা বাগান কনসিডার করি, এক বাগানে হচ্ছে 1 মিলিয়ন কেজি চা হয়, আরেক বাগানে হচ্ছে 800,000 কেজি চা হয়। কিন্তু দেখা যাবে যে যার চা কম হচ্ছে ওখানে শ্রমিক বেশি। তাহলে এই সারপ্লাস শ্রমিক দিয়ে আমি কী করবো? যেখানে আপনি যাবেন, দুটা কথা বলা হচ্ছে, প্রোডাক্টিভিটি, একটা হচ্ছে এফিসিয়েন্সি। প্রোডাক্টিভিটি বাড়বে তখনই যখন ইল্ড পার হেক্টর বাড়ে। ইল্ড পার হেক্টর বাড়বে তখনই যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন। চায়ে আজকে ইনভেস্ট করলে রিটার্ন পেতে লাগবে 13 থেকে 15 বছর, বিকজ আমরা ল্যান্ড প্রিপারেশন করি, চারা ডেভেলপ করি, চারা লাগাই, এবং ইয়াং ম্যাচুরিটি, তারপরে 13 বছর পরে ম্যাচুরিটি হয়। তো সেখান থেকে আমরা কিন্তু প্রোডাকশনটা পাবো, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়া। এফিসিয়েন্সি বাড়বে তখনই যখন আমরা মেকানাইজেশন করব। মেকানাইজেশন করলে আমি সারপ্লাস লেবার দিয়ে কী করবো? ওদেরও তো একটা জীবন আছে, ওটা তো আমাদের দেখতে হবে। সো সেটার জন্য আমরা যদি টি বেল্টের মধ্যেই অল্টারনেট রেভিনিউ স্ট্রিমের কথা চিন্তা করি, যেখানে আমার যতটুকু দরকার চায়ে আমরা শ্রমিক ব্যবহার করব, বাকি সারপ্লাস লেবারটা আমরা অল্টারনেট রেভিনিউ স্ট্রিমে ব্যবহার করব, যাতে ওয়ার্কাররাও হ্যাপি থাকে, অ্যাজ এ প্রডিউসার আমরাও হ্যাপি থাকি, ফিনান্সিয়ালি সলভেন্ট থাকি। জি, আপনি বলছিলেন আসলে যেহেতু অনেক সময় দেখা যায় যে শ্রমিক প্রয়োজনের তুলনায় অনেক শ্রমিক বেশি, যেহেতু প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা
শ্রমিকদের সংখ্যা রয়েছে। এখানে কি এমন কিছু করা যায় যে চায়ের সাথে শ্রমঘন অন্য কোনো শিল্প যুক্ত করে, যেহেতু স্পেস আছে ওখানে, অন্য মানে একই জায়গায় অন্য কিছু করার মানে মাল্টিপল কাজ করা সম্ভব কিনা এই শ্রমিকদের কাজে লাগানোর জন্য? অবশ্যই সম্ভব, বিকজ আমরা কিন্তু 100%, আমরা যদি টোটাল আমাদের এরিয়া বলি 1,15,000 হেক্টর জমি আমাদের আছে, তার মধ্যে রাফলি 55% হচ্ছে চা আছে, 45%-এর কিছু অংশ আমাদের লেবার হাউস, রাস্তা, নার্সারি এগুলো আছে, 10-15% ল্যান্ড আছে যেখানে আমরা অল্টারনেট কিছু করতে পারি। তার মধ্যে একটা আছে সোলার, যদিও সোলারে শ্রমিকের ইনভলভমেন্ট নাই, পোলট্রি আছে, আমাদের ফরেস্ট্রি আছে, আমাদের ক্যাশ ক্রপ আছে। সো আমরা অনেক কিছু করার স্কোপ আছে, বাট আমাদের নীতি মানার কিছু বাধ্যবাধকতা আছে। আমরা তো ল্যান্ড লিজ, আমাদের ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড লিজ নিয়ে আমরা কাজ করি, সেটা নিয়ে মন্ত্রণালয় এখন কাজ করছে আশা করি। বাট আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লিড টাইম। আমি যদি আজকে কিছু একটা ইনিশিয়েটিভ নেই, সেখান থেকে আমাদের রেভিনিউ পেতে পেতে 3 থেকে 5 বছর লেগে যাবে। সো এই জন্য আমি বলছিলাম যে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি রাষ্ট্রীয়ভাবে, যেখান থেকে বিকজ আমরা হচ্ছি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, আমরা হচ্ছি প্রডিউসার, বাট যেটা হচ্ছে যে আমরা তো একটা টেক কেয়ার করছি আমাদের বিরাট একটা জনগোষ্ঠীর, এবং আমাদের এই যে 1 কাপ চায় যেখানে আমরা 49 পয়সা পাচ্ছি, সেই কন্ট্রিবিউশন থেকে কিন্তু ম্যাসিভ একটা ইকোনমিক কন্ট্রিবিউশন হচ্ছে, যেটা কেউ দেখছে না। চামড়া এবং পাটেও সে কন্ট্রিবিউশনটা ছিল, কিন্তু সেটা কিন্তু একসময় হারিয়ে গেছে। মানে আমরা কিন্তু অপরচুনিটি লস যেটা হলো চামড়া এবং পাট থেকে, সেটা আমরা বুঝছি না, কিন্তু চায়ের অপরচুনিটি লস হবে হিউজ, বিকজ আমাদের এমপ্লয়মেন্ট, যারা আমাদের বাগানগুলো হচ্ছে বর্ডার বেল্টে, ওখানে কিন্তু সেফটি সিকিউরিটি সব আমরাই দেখি, এবং সেই দিক থেকে ওদের জনসংখ্যা, ওদের শিক্ষা, তো 10 ইয়ার্স একটা প্ল্যান যদি আমরা করতে পারি সরকারের সহযোগিতায়, তাহলে হয়তো। আপনি একটা মহাপরিকল্পনার কথা বলছিলেন, আমরা এমন দেখছি আগে যেটা সবসময় মনে করতাম যে আসলে বিভিন্ন টিলা জাতীয় জায়গায় চা হয়, এখন সমতলেও আমরা চা করতে পারছি, এমন কিছু উদাহরণ আমরা দেখছি। এই ধরনের গবেষণা, আমরা নানা ধরনের গবেষণা দেখি, চা নিয়ে কি ধরনের গবেষণা হচ্ছে যে এটাকে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যায় বা আরও উৎপাদন বাড়ানো যায়? জি, অবশ্যই। আমাদের সমতলে যে চাটা হচ্ছে, আমাদের বর্ডারের ওই পারে ওখানেও চা হয়, দেখা যায় যে এই দুই পাশের মাটির আপনার যে কোয়ালিটি সেম চা উৎপাদন করার জন্য। তো এটা একটা সম্ভাবনাময় জায়গা, এবং সবচেয়ে আসার কথা সেটা হচ্ছে যে কয়েক বছর আগেও সমতলের চায়ের কোয়ালিটি ভালো ছিল না, এখন কিন্তু ওনারা ভালো চা ধারাবাহিকভাবে বাড়ছে। এই ক্ষেত্রে আরো গবেষণা প্রয়োজন। আপনি বলছিলেন যে 10 বছর একটা মহাপরিকল্পনা প্রয়োজন। অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম চা প্রসঙ্গে। এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সৌজন্যে বাণিজ্য সংলাপে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।